নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকে সবথেকে বড় কিছু প্রধান খবর, দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। মুখ্যমন্ত্রী নির্দেশ দিলে সুকান্তকে খুঁজে পাওয়া যাবে না, বললেন আব্দুল রহিম বক্সী। বাংলায় কিভাবে ক্ষমতায় আসবে বিজেপি, অঙ্ক দিয়ে বোঝালেন শুভেন্দু। ভারতের কারসাজিতে চাপে বাংলাদেশ, ঘুম উড়েছে ইউনূস সরকারের। এফআইআর এর বিরুদ্ধে 10ই নভেম্বর পর্যন্ত কোনো পদক্ষেপ নয়, অর্জুন সিংকে স্বস্তি দিল হাইকোর্ট। অপারেশন লাল মির্চ, নারী সুরক্ষার বাংলাদেশের জন্য এখন দাওয়াই বিজেপির, শোরগোল বঙ্গে। হাইকোর্টের নির্দেশের আগে পদক্ষেপ নয়, বলল কোর্ট। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি বন্ধ করলেন গ্রামবাসীরা। 7 বছরের শিশুকে ধর্ষণ, 9 মাস পর যোগীরাজ্যে এনকাউন্টারে খতম ধর্ষক। গ্রুপ খুলে টাকা তুলেছে তৃণমূল, ছবি দেখিয়ে বললেন শুভেন্দু। 5,000 কোটি টাকা কোথায় গেল, উত্তরবঙ্গ তহবিল গঠন দিয়ে রাজ্যকে প্রশ্ন সুকান্তর। প্রিয় দর্শক, আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদের জন্য অনেকটা অনুপ্রেরণা দেয়। আর প্রতিদিনের নির্ভরযোগ্য বাছাই করা খবর পেতে আমাদের আপডেট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রধান খবরগুলি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা মুহূর্তে রয়েছে গুরুত্বপূর্ণ খবর। ফের বেলগাম আব্দুল রহিম বক্সী। মালদহের জেলা তৃণমূল সভাপতির মুখে এবারে হুমকির সুর। মালতীপুরে তৃণমূল বিধায়কের হুঁশিয়ারি, মুখ্যমন্ত্রীর নির্দেশ পেলে বিজেপি এবং সুকান্ত মজুমদারকে খুঁজে পাওয়া যাবে না। পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকেও মূর্খ বলেন তিনি। পাল্টা আব্দুল রহিম বক্সীকে বিপিএল নেতা বলেও খোঁচা দিলেন বালুরঘাটের বিধায়ক সুকান্ত মজুমদার। বিজয়া সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে আব্দুল রহিম বক্সী বলেন, শিক্ষিত প্রফেসর দাবি করছেন যিনি, তিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গালিগালাজ করছেন। তিনি আবার কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে বলেন বড় নেতা ভাবেন। এরকম রাজনৈতিক মূর্খ মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান করছি। মঞ্চে এহেন মন্তব্যের পরেও নিজের বক্তব্যের সমর্থনে তৃণমূল নেতা আবারও বলেন, একজন রাজনৈতিক মূর্খ তিনি আবার কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে দাবি করছেন। মুখ্যমন্ত্রী যদি নির্দেশ দেন, বাংলার বুকে সুকান্তবাবুকে খুঁজে পাওয়া যাবে না, বিজেপিকেও খুঁজে পাওয়া যাবে না। যদিও তৃণমূল নেতার এই বক্তব্য বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিজেপির নেতা সুকান্ত মজুমদার। তার বক্তব্য, বিপিএল নেতার মুখে এহেন মন্তব্য শুনতে রাজি নন। কিছুদিন আগেই বিজেপি নেতা পদাঘাত করে বাংলাদেশে পুশব্যাকের হুমকি দিয়েছিলেন তিনি। তারপর প্রকাশ্যে বিজেপি নেতাকে চোখ উপড়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন। আর মাস 7 পর রাজ্যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে বিজেপি কিভাবে জিতবে অঙ্ক কষে বুঝিয়ে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার কাঁথিতে বিজেপির বিজয়া সম্মেলনের অনুষ্ঠান থেকে তিনি শাসক দল তৃণমূলকেও তীব্র আক্রমণ করলেন। রাজ্যে নারীর নিরাপত্তা নিয়ে শাসক দলকে নিশানা করেন। বিজেপি কিভাবে ক্ষমতায় আসতে পারে সেই হিসাব তুলে ধরে বিজয়া সম্মেলনের মঞ্চে শুভেন্দু বলেন, রাজ্যে আমরা 46% ভোট পেলেই ক্ষমতায় আসব। সংখ্যালঘুদের 95% ভোট ওরা পায়, ওদের সঙ্গে 42 লক্ষ ভোটের ব্যবধান রয়েছে, দরকার 22 লক্ষ ভোট। এরপরেই এসআইআর উল্লেখ করে তিনি বলেন, এসআইআর 1 কোটি ভোটার বাদ যাবে। এসআইআর এর পর তৃণমূলের সঙ্গে ভোটের ব্যবধান যে থাকবে না, সেই ইঙ্গিত দিলেন শুভেন্দু। রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন খুব দ্রুত শুরু হতে পারে বলে জল্পনা বেড়েছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এদিন বিজয় সম্মেলনের মঞ্চ থেকে বিএলওদের বার্তা দিলেন শুভেন্দু। বলেন, বিএলওদের উপর নজর রাখতে হবে। বিএলওরাও কমিশনের কথা শুনে চলুন, ওদের না আমাদেরও না। দলের বুথ লেভেলের এজেন্টদের নিয়ে তিনি কর্মসূচির আয়োজন করবেন বলেও জানান। বুথে বুথে হিন্দুদের এক করার আহ্বান জানালেন। মেরা বুথ সবচেয়ে মজবুতের ডাক দিলেন। পূর্ব মেদিনীপুরের বিজেপির ফল যে ক্রমশ ভালো হচ্ছে, সে কথাও তুলে ধরেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। বাংলাদেশে সুতো বিক্রি কমেছে হু হু করে। 2 বছরে সুতো বিক্রি কমে গিয়েছে অন্তত 30%। আর এর ফলে একাধিক টেক্সটাইল মিল বন্ধ হয়ে গিয়েছে সেই দেশে। বাংলাদেশের শীর্ষ সংবাদ মাধ্যমের তথ্যই বলছে, এই দেশের এই মুহূর্তে ঠিক কতটা চাপে রয়েছে বস্ত্রবয়ন শিল্প। কিন্তু বাংলাদেশের এই চাপ বেড়ে যাওয়া আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? বাংলাদেশের ইংরেজি মাধ্যম সংবাদ সংস্থা লিখেছে, 2024 সালে ভারত থেকে সুতো আমদানি বেড়েছে 41%। এছাড়াও একাধিক টেক্সটাইল মিল একটুও লাভ না রেখেই সুতো বিক্রি করছে, আর না হলে ক্ষতির সম্মুখীন হচ্ছে। ফলে সেই দেশের সুতো তৈরির যে ইন্ডাস্ট্রি, তা ভীষণই টলমল করছে। সেই কথা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি এমন এক ক্ষতির সম্মুখীন কেন হচ্ছে? আসলে আমাদের সেই বাংলাদেশের থেকেও সস্তায় সুতো তৈরি হয়, ফলে ভারত থেকে সেই সুতো যখন রপ্তানি করা হয়, তখন বাংলাদেশের বাজারেই সেই দেশে সুতোর চাহিদা কমে যায়। এছাড়াও ভারতের সুতো উন্নত প্রযুক্তিতে তৈরি হয়। এছাড়াও ভারতের অনেক ধরনের সুতো পাওয়া যায়, ফলে ভিন্ন ভিন্ন ধরনের পণ্য তৈরি করতে ভিন্ন ভিন্ন ধরনের সুতোর প্রয়োজন হয়। বর্তমানে সুতো ছাড়া গতি নেই। তথ্য বলছে, বর্তমানে বাংলাদেশে স্থানীয় 30 কাউন্ট সুতোর দাম কেজি
কেজি প্রতি $2.95 থেকে $3.05 মধ্যে। অন্যদিকে ভারত থেকে রপ্তানি করা সুতো সেই দেশে কেজি প্রতি মাত্র $2.68 থেকে $2.72 মধ্যে পাওয়া যায়। ফলে ভারতীয় সুতো কিনলে প্রতি কেজিতে $0.3 সাশ্রয় হয়। 2021 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের একটি মিলে বছরে প্রায় 2250 কিলোগ্রামের চেয়েও বেশি সুতোর প্রয়োজন হয়। কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন বিজেপির নেতা অর্জুন সিং। তার বিরুদ্ধে একাধিক থানায় দায়ের হওয়া এফআইআর এর বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ নয় বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি শম্পা দত্তের পালের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। দীর্ঘ শুনানি শেষে আদালতের স্পষ্ট নির্দেশ, প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এর বিরুদ্ধে 10ই নভেম্বর পর্যন্ত কোনো পদক্ষেপ নয়। নেপালের পরিস্থিতির সময়ে অর্জুন বলেন, নেপালের মতো বাংলাতেও দুর্নীতির বিরুদ্ধে গণ অভ্যুত্থান হওয়া প্রয়োজন। আর এহেন মন্তব্য ঘিরেই বিতর্ক তৈরি হয়। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে অর্জুন সিং খুনের চক্রান্ত বলেও চাঞ্চল্যকর দাবি করেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। এহেন মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতার বিরুদ্ধে 10টির বেশি এফআইআর করা হয়। শুধু তাই নয়, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক ইস্যুতে এখনও পর্যন্ত মোট 56টি মামলা দায়ের করা হয়েছে। ওই সমস্ত এফআইআরকে চ্যালেঞ্জ করে সম্প্রতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন সিং। বাংলায় নারী সুরক্ষা কোথায়? মহিলাদের সুরক্ষা নিয়ে সরকার কি ভাবছে? এই প্রশ্ন তুলে বারবার সরব হয়েছে বঙ্গ বিজেপি। সম্প্রতি যে হারে বাংলায় এই ধরনের নারকীয় গণধর্ষণের ঘটনা ঘটে চলেছে তা শুধু বাংলার মানুষকে নয়, গোটা ভারতবর্ষ এই নিয়ে চিন্তিত। তাই নারীদের সুরক্ষার্থে বঙ্গ বিজেপি এক অভিনব প্রতিবাদে পথে নেমেছে, যার নাম অপারেশন লাল মরিচ। 14ই অক্টোবর মঙ্গলবারে দুর্গাপুরের সম্প্রতি একটি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনা উল্লেখ করে পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীরা পথে নেমেছেন। করুণাময়ীতে ঠিক এইভাবেই প্রতিবাদ জানালো বিজেপি। তাদের দাবি, রাজ্যে আইন শৃঙ্খলা পুরো তলানিতে গিয়ে ঠেকেছে। তাই মহিলাদের আত্মরক্ষার জন্য মহিলাদের মধ্যে লাল লঙ্কার গুঁড়ো বিতরণ করছেন তারা। করুণাময়ীতে ঠিক এইভাবেই প্রতিবাদ জানালো বিজেপি। একজন মহিলা বিজেপি কর্মী বলেন, আমরা মা ও বোনেদের মধ্যে এই প্যাকেটগুলি বিতরণ করছি যাতে তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। উদ্দেশ্য পরিষ্কার যে আমাদের নিজেদেরকেই রক্ষা করতে হবে এবং প্রয়োজনে লাল মরিচের গুঁড়ো এবং গোলমরিচের স্প্রে ব্যবহার করা যেতে পারে। বিক্ষোভকারীরা এও জানান, মুখ্যমন্ত্রী নিজে মহিলাদের নিয়ে মহিলাদের সম্পর্কে এই ধরনের মন্তব্য প্রমাণ করে যে পশ্চিমবঙ্গ নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ। কুর্মী সম্প্রদায়কে আদিবাসী তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে লাগাতার বিক্ষোভ চলেছে। রেল রোকো থেকে রাস্তা অবরোধ, বিভিন্ন আন্দোলন করছে কুর্মীরা। বিক্ষোভ কর্মসূচি দফায় দফায় করছেন তারা। গ্রেপ্তার হয়েছেন অনেক কুর্মী। এবার সেই গ্রেপ্তারি নিয়েই নির্দেশ দিল আদালত। আদিবাসী কুর্মী আন্দোলনে নতুন করে পদক্ষেপ নয়, গ্রেপ্তারের আগে নিতে হবে অনুমতি। নির্দেশ বিচারপতি শম্পা দত্ত পালের। আদিবাসী কুর্মী সমাজ নিজেদের এসএসসি নথিভুক্ত করতে চায়। এই নিয়ে কোর্টের নির্দেশে তারা বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে। অভিযোগ, এরপর বাড়িতে গিয়ে গ্রেপ্তার করা হয় আন্দোলনকারী কয়েকজনকে। পুলিশের বিরুদ্ধে ওঠে এই অভিযোগ। এই নিয়েই মামলার জল গড়ায় কলকাতা হাইকোর্টে। আজ মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি। সেখানে রাজ্যের তরফে বলা হয়, এফআইআর এর নির্দিষ্ট অভিযোগ ছিল, তাই এই গ্রেপ্তার। তবে কোর্টের দাবি, নতুন করে কোনো গ্রেপ্তারের আগে অনুমতি নিতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে অর্থাৎ 20 সেপ্টেম্বর কুর্মী আন্দোলনের ডাক দিয়েছিল জঙ্গলমহলের কুর্মী সমাজ। আদালতের নির্দেশের পরেও পুজোর মুখে রেল টেকা আন্দোলনের ডাক দিয়েছিলেন তারা। আগে এলাকায় পানীয় জলের সমাধান করতে হবে, তারপর আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি করতে দেওয়া হবে। কার্যত এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়লেন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে আসা সরকারি আধিকারিকরা। আসানসোল পৌর নিগমের 103 নম্বর ওয়ার্ডের কুলটির হাতিনল গ্রামের ঘটনা। এলাকাবাসীদের অভিযোগ, গত 2 বছর ধরে পানীয় জলের সংকট রয়েছে এলাকায়, কোনো সমস্যার সমাধান হয়নি। মঙ্গলবার হাতিনল গ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সরকারি আধিকারিকরা শিবিরে এলেও কার্যত বসে থাকতে হয়। যদিও শিবির সরকারি আধিকারিকরা বসলেও গ্রামের কোনো মানুষ অংশগ্রহণ করেননি। খবর পেয়ে ঘটনাস্থলে শাকতরিয়া ফাঁড়ির পুলিশ পৌঁছায়। যদিও এলাকায় জল সমস্যার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন স্থানীয় কাউন্সিলর। এক গ্রামবাসীর বক্তব্যে, এলাকায় জল সমস্যার সমাধান করুন, তারপরে শিবির করবেন। পুর নিগমের ইঞ্জিনিয়াররা গিয়ে গ্রামবাসীদের আশ্বস্ত না করতে পারায় বন্ধই থাকে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। বিজেপি জেলা কমিটির সদস্য অমিত গড়াই বলেন, ন্যূনতম পরিষেবা না দিয়ে নীল সাদা প্যান্ডেল করে মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে শুধু মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, এটাই হওয়ার ছিল। তৃণমূল কাউন্সিলর তারকনাথ ধীবর বলেন, গ্রামবাসীদের বক্তব্য সঠিক। এই এলাকায় পানীয় জল নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা হচ্ছে, এলাকাবাসীদের দুর্ভোগ হচ্ছে। আমরাও গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছি, দ্রুত সমস্যার সমাধান হবে।
7 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ। গত 9 মাস ধরে পালিয়ে বেড়ানোর পর অবশেষে উত্তরপ্রদেশের পুলিশের এনকাউন্টারে মৃত্যু হলো ধর্ষকের। সোমবার মিরাটের শারুরপুর জঙ্গল থেকে এলাকায় চলে যায় পুলিশের এই অভিযান। শাহজাদ নামে ওই অভিযুক্তের মাথার দাম ছিল 25,000 টাকা। বাহুসুমার মোহাম্মদপুরের বাসিন্দা শাহজাদের বিরুদ্ধে গণধর্ষণ, শ্লীলতাহানি, ডাকাতি, পক্সোর মতো 7টি ফৌজদারি মামলা ছিল। গত জানুয়ারি মাসে ওই এলাকায় 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। একাধিক অপরাধে অভিযুক্ত এই ব্যক্তির খোঁজে দীর্ঘদিন ধরে তল্লাশি চলছিল পুলিশ। মাথার দাম ঘোষণা করা হয়েছিল 25,000 টাকা। পুলিশ কর্তা বিপিন টারা বলেন, শিশু ধর্ষণের ঘটনায় গত রবিবার নির্যাতিতার বাড়িতে গিয়ে বন্দুক উঁচিয়ে হুমকি দেয় শাহজাদ এবং তার সঙ্গীরা, গুলিও চালায়। এই খবর পেয়ে শাহজাদকে পাকড়াও করতে মাঠে নামে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার মিরাটের শারুরপুর জঙ্গলে অভিযুক্ত লুকিয়ে থাকার খবর পেয়ে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। এই অবস্থায় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে শাহজাদ। পাল্টা গুলিতে মৃত্যু হয় তার। শাহজাদের মৃত্যুর খবর পাওয়ার পর তার পরিবার অভিযুক্তের দেহ নিতে অস্বীকার করেছে। মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, 15 বছর আগে শাহজাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন তারা। তাকে দানব বলে উল্লেখ করে মৃতের পরিবার জানিয়েছে, পুলিশ একেবারে সঠিক কাজ করেছে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।